प्रवस्तान्विता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना। দ্বাদশ শ্রেণীর ইতিহাস ক্লাসে আজকে আমরা প্রথম অধ্যায় অতীত স্মরণের দ্বিতীয় পর্ব অতীতের উত্তরাধিকার নিয়ে আলোচনা করব। অতীত বা ইতিহাস কথা মানুষ উত্তরাধিকার সূত্রে বহন করে চলে, আর এই উত্তরাধিকার সূত্রে যখন ইতিহাস বা অতীত কথা মানুষ থেকে মানুষে সঞ্চালিত বা প্রবাহিত হয়, সে সময় ইতিহাসের কিছু রূপগত পরিবর্তন ঘটে। উত্তরাধিকারের এই ধারায় ইতিহাসের রূপগত পরিবর্তনের জন্য ইতিহাস চর্চায় কিছু বিভিন্নতা তৈরি হয়। এই নিয়ে আজকে আমাদের আলোচনা অতীতের উত্তরাধিকার। ভারতের ইতিহাস চর্চায় অতীতের উত্তরাধিকার বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা এখন আমরা জেনে নেব। মানুষ অতীত বা ইতিহাসের উত্তরাধিকার বহন করে, কথা আমি প্রথমেই বলেছি। ঐতিহাসিক ব্যাখ্যার এই বিভিন্নতা ইতিহাসকে বিভিন্ন রূপে প্রকাশ করে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা সংক্রান্ত পার্থক্যের জন্যই ভারতীয় ইতিহাস চর্চায় নানা রূপ সৃষ্টি হয়েছে। ভারতীয় ইতিহাস চর্চার ব্যাখ্যা প্রসঙ্গে এবারে আসব। ইতিহাস চর্চা বলতে বোঝানো হয় ইতিহাসের লিখন শৈলীকে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার সূচনা করেছিলেন ব্রিটিশ ঐতিহাসিকেরা। তাদের নির্মিত ইতিহাস ঔপনিবেশিক ইতিহাস বা দ্য কলোনিয়াল কনস্ট্রাকশন অফ হিস্ট্রি নামে পরিচিত। এই ইতিহাস রচনার সময়কাল ছিল 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের দেওয়ানি লাভ করার পর থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত। এই সমগ্র সময় জুড়ে ভারতবর্ষের ইতিহাস রচিত হয়েছিল ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। এই দৃষ্টিভঙ্গিতে ইতিহাসের রূপটাই ছিল ঔপনিবেশিক ইতিহাস। 200 বছর ছিল ভারতবর্ষ ব্রিটিশের উপনিবেশ। আলোচ্য কালপর্বে বেশ কিছু ইংরেজ ঐতিহাসিকের হাতেই প্রথমবার আধুনিক ভারতের ইতিহাস রচিত হয়। এখন জেনে নেব ঠিক কী কারণে তারা আধুনিক ভারতবর্ষের ইতিহাস রচনা করেছিলেন। প্রথম কারণ ছিল এই যে ভারতবর্ষে ইংরেজদের রাজনৈতিক ক্ষমতা এবং শাসনকে বৈধতা দান করার চেষ্টায় তারা ইতিহাস রচনা করেছিলেন। তারা এই ধরনের ইতিহাসের মধ্যে দেখিয়েছিলেন যে ভারতবর্ষের মতো পিছিয়ে পড়া দেশকে সুসভ্য এবং উন্নত করার জন্য শ্বেতাঙ্গ ইংরেজরা ভারতবর্ষের শাসনের জন্য এসেছে। পরবর্তী কারণ হিসেবে দেখানো যায় যে ভারতবর্ষের মানুষ, সমাজ, সভ্যতা, সাহিত্য সম্পর্কে ইংরেজরা একটা সম্যক ধারণা গড়ে তোলার চেষ্টা করেছিল। তৃতীয়ত, ভারতে কর্মরত ব্রিটিশ কর্মচারীরা যাতে ভারতীয় ভাষা, ইতিহাস, দর্শন সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারে, সেজন্য এই ধরনের ইতিহাস রচনার উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া পূর্ববর্তী হিন্দু এবং মুসলিম সভ্যতার থেকে ব্রিটিশ সভ্যতা যে পৃথক এবং উন্নততর, সেই সব কারণে ইতিহাসে ব্রিটিশের শ্রেষ্ঠত্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। তাহলে ঔপনিবেশিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলো এবার এক নজরে দেখে নেওয়া যাক। স্বৈরতান্ত্রিক প্রাচ্যদেশীয় স্বৈরাচারের বিপরীতে শ্বেতাঙ্গ জাতির শ্রেষ্ঠত্ব ও তাদের আইনের শাসনগত উৎকর্ষতাকে তুলে ধরা হয়েছিল। ওরিয়েন্টাল ডেসপোটিজমের বিরুদ্ধে স্থাপন করা হয়েছিল রুল অফ লয়ের উৎকর্ষতাকে। উদাহরণস্বরূপ আলেকজান্ডার ডাও রচিত হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটির উল্লেখ করা যেতে পারে। ধর্মের ভিত্তিতে ইতিহাসের বিভাজনও ছিল ঔপনিবেশিক ইতিহাস চর্চার একটা বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ জেমস মিলের হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যেটা 1817 সালে প্রকাশিত হয়েছিল, যেখানে ভারতের ইতিহাসকে হিন্দু, মুসলিম ও ব্রিটিশ যুগে ভাগ করা হয়েছিল। প্রাচ্য সভ্যতাকে নিকৃষ্ট মানের মনে করা হয়েছিল এই ধরনের ঔপনিবেশিক ইতিহাসে। তাছাড়া আগেও বলেছি, আবারও বলছি যে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্থায়িত্ব বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের ইতিহাস রচিত হয়েছিল। উদাহরণস্বরূপ হান্টারের লেখা অ্যানালস অফ রুরাল বেঙ্গলের কথা বলা যেতে পারে। এবার আলোচনা করব ঔপনিবেশিক ইতিহাস চর্চার নানা উদ্যোগ নিয়ে। এখানে সরকারি এবং বেসরকারি উদ্যোগের কীভাবে ইতিহাস রচিত হয়েছিল তার কথা নজির আমি তুলে ধরেছি। সরকারি উদ্যোগে এশিয়াটিক সোসাইটি স্থাপন করা হয়েছিল দেশীয় ইতিহাস চর্চার জন্য। তাছাড়া ভারতীয় ভাষা সাহিত্য চর্চার লক্ষ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়েছিল, যেখানে রামরাম বসু, প্রতাপাদিত্য চরিত, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছিলেন রাজাবলীর মতো গ্রন্থ। অন্যদিকে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির উদ্যোগে ইতিহাস রচিত হয়েছিল এই পর্বে। উদাহরণস্বরূপ আমরা উইলিয়াম কেরির রচিত ইতিহাসমালা গ্রন্থটির উল্লেখ করতে পারি।
ঔপনিবেশিক ইতিহাস চর্চার সমান্তরালে ভারতবর্ষে এই সময়ে আরেকটি ইতিহাস চর্চার শাখাও বিকশিত হয়েছিল, তা হলো দেশীয় ইতিহাস চর্চা। এবার বলবো দেশীয় ইতিহাস চর্চা আসলে কী। ব্রিটিশ ঐতিহাসিকদের চিন্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে ভারতের ঐতিহাসিকেরা ভারতের ইতিহাস রচনায় প্রয়াসী হয়েছিলেন। তাদের নির্মিত এই ইতিহাসই দেশীয় ইতিহাস চর্চা সূচনা ঘটায়। সময়কাল ছিল বিংশ শতক। এই সময় থেকেই মূলত এই ইতিহাস চর্চার সূচনা হয়েছিল। দেশীয় ইতিহাস চর্চায় কতগুলি ধারা ছিল। এই রকম ধারার মধ্যে প্রথমে আমি আলোচনা করেছি হিন্দু ইতিহাস নিয়ে। হিন্দু চেতনার ইতিহাস চর্চার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য, সংস্কৃতির গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছিল। উদাহরণ হিসেবে বলা যায় স্বামী দয়ানন্দ সরস্বতী, বিনায়ক দামোদর সাভারকর এই পর্বে কিছু উগ্র হিন্দুত্ববাদী ইতিহাস রচনা করেছিলেন। দেশীয় ইতিহাস চর্চার দ্বিতীয় ধারাটি ছিল মুসলিম ইতিহাস। এখানে হিন্দু চেতনার প্রতিক্রিয়ায় পশ্চিম এশিয়ার ইসলামের গৌরবের ইতিহাস এবং এদেশে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মৌলিক পার্থক্য তুলে ধরার প্রচেষ্টাতেই ইতিহাস রচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। উদাহরণ হিসাবে স্যার সৈয়দ আহমদ, মৌলানা শওকত আলী এইভাবে মুসলিম চেতনার জাগরণ ঘটিয়েছিলেন। দেশীয় ইতিহাস চর্চার তৃতীয় ধারায় আমি আলোচনা করেছি আঞ্চলিক ইতিহাসকে নিয়ে। এই পর্বে আমি বলেছি যে আঞ্চলিক ও স্থানীয় ইতিহাসে নানা রকম ঐতিহাসিক ঘটনার চর্চা শুরু হয়েছিল এই ধরনের ইতিহাস চর্চায়। এই পর্বে বাংলা ভাষায় ইতিহাস লেখা হয়েছিল। উদাহরণস্বরূপ কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী, সরদেশাই রচিত নিউ হিস্ট্রি অফ মারাঠাস এরকমই উল্লেখযোগ্য দুটো ইতিহাস গ্রন্থ। দেশীয় ইতিহাস চর্চার চতুর্থ তথা শক্তিশালী ধারাটি ছিল জাতীয় ইতিহাস। ব্রিটিশের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য ভারতবাসীর জাতীয় মননকে উদ্বুদ্ধ করবার লক্ষ্যে এই ধরনের জাতীয়তাবাদী ইতিহাস লেখা শুরু হয়েছিল। উদাহরণস্বরূপ শশীভূষণ চৌধুরীর লেখা সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার নাম করা যেতে পারে। দেশীয় ইতিহাস চর্চার অপর গুরুত্বপূর্ণ শাখাটি ছিল অর্থনৈতিক ইতিহাস। এই ইতিহাস চর্চায় ভারতবর্ষে ব্রিটিশের অর্থনৈতিক শোষণ এবং সাম্রাজ্যবাদী অর্থনীতির বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরা হয়েছিল। আমি এখানে উদাহরণ হিসাবে দাদাভাই নওরোজির লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির উল্লেখ করেছি। আমি এই গ্রন্থটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এই গ্রন্থে দাদাভাই নওরোজি দেখিয়েছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশের শাসনের জন্যই ভারতবর্ষের নিদারুণ দারিদ্র্যের সৃষ্টি হয়েছে। বস্তুতপক্ষে এই গ্রন্থেই তিনি সম্পদের বহির্গমন তত্ত্বটির প্রসঙ্গ তুলে ধরে দেখিয়েছিলেন যে এরই অভিঘাতে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংস হয়ে পড়েছে। ভারতবর্ষের এই আর্থিক দুরবস্থার জন্য তিনি ব্রিটিশের অপদার্থ শাসনকে দায়ী করেছিলেন। এই গ্রন্থে 19 শতকে ভারতীয় অর্থনীতির বহু তথ্য স্থান পেয়েছিল। তাছাড়া পরবর্তী উদাহরণটা এবারে আসব। রমেশচন্দ্র দত্তের লেখা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি দ্বিখণ্ডে রচিত হয়েছিল, যেখানে ব্রিটিশ অর্থনীতি শোষণমূলক দিকটি তুলে ধরা হয়। তিনি দাবি জানিয়েছিলেন যে ভারতবর্ষের দারিদ্র্যের মূল কারণ অনুসন্ধান করতে হবে তার ভূমি সমস্যার মধ্যে। এই আর্থিক ইতিহাস ভাবনাকে অনুসরণ করে পরবর্তীকালে ঔপনিবেশিক অর্থনীতির সমালোচনা করে মহাদেব গোবিন্দ রানাডে, অমলেশ ত্রিপাঠী, নরেন্দ্র কৃষ্ণ সিংহ, গোপাল কৃষ্ণ গোখলে, জি.ভি. যোশী এবং কে.টি. তেলাং প্রমুখরা ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন। সামাজিক ইতিহাস দেশীয় ইতিহাস চর্চার একটি জনপ্রিয় ধারা। ঔপনিবেশিক আমলে ব্রিটিশের হাতে যখন ভারতীয় ইতিহাস হয়ে পড়েছিল রাষ্ট্রকেন্দ্রিক, তখন সামাজিক ইতিহাস চর্চায় দেশীয় ইতিহাস হয়ে উঠেছিল সমাজকেন্দ্রিক, যার মূল লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী ভারতীয় সমাজের গৌরবোজ্জ্বল দিকগুলির পুনরুদ্ধার করা। উদাহরণ হিসাবে আমি দেখিয়েছি রানাডে রচিত রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস গ্রন্থটিকে। এবারে আসব দেশীয় ইতিহাস চর্চার শেষতম ধারা সাংস্কৃতিক ইতিহাস আলোচনা প্রসঙ্গে। ঔপনিবেশিক আমলে ভারতের অতীত ঐতিহ্য সনাতন সংস্কৃতিকে যখন কালিমালিপ্ত করার প্রবল প্রচেষ্টা করেছিল ব্রিটিশেরা, তার প্রতিবাদে দেশীয় ইতিহাসে এসেছিল সংস্কৃতির পুনরুজ্জীবনের কথা, যেখানে পূর্ণ উদ্যমে ভারতের অতীত সংস্কৃতির পুনর্লিখনের প্রচেষ্টা শুরু হয়েছিল। এইরকমই কতগুলো দেশীয় ইতিহাসের উদাহরণ আমি এখানে দেখিয়েছি, যেমন প্রমথনাথ মুখার্জির লেখা ইতিহাস ও অভিব্যক্তি, সুকুমার সেনের বাংলা ও বাঙালি।
আজকের ক্লাসের ইতিহাস আলোচনার শেষ প্রান্তে এসে বলতেই হয় যে ঔপনিবেশিক ইতিহাস চর্চার বিপরীতে দেশীয় ইতিহাস চর্চার উন্মেষ ভারতীয় ইতিহাসকে সমৃদ্ধ করে ও ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে ভারতবাসীকে সচেতন করে জাতীয় জাগরণ ঘটায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকল ছাত্রছাত্রী, দর্শক ও শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই।